সরি, আমি কয়েকটা কথা মিস হয়েছে, আপনাদেরকে সবকিছু বলে রাখি। আমাদের এবার কোর কথাটার কিন্তু খেয়াল করেন। আমাদের প্রথমে পড়তে হবে, আমরা ধরেন রিসার্চ ইনস্টিটিউশনের প্রস্তুতি নিতে যাচ্ছি, এই সময় প্রথমে আমার কি কাজ করতে হবে? প্রথমে কাজ করতে হবে, আগে আপনি যে কোনো, আপনি আজকে বিসিএস এর চাকরি পরীক্ষা দিবেন, আপনি আজকে প্রাইভেট জবের জন্য চেষ্টা করবেন, আপনি আজকে ব্যাংকের জন্য চেষ্টা করবেন, আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনি ওই ব্যাংকগুলোতে, ওই বিসিএস এর ক্ষেত্রে, ওই রিসার্চ ইনস্টিটিউশন ক্ষেত্রে আগের 5-7 বছরের প্রশ্ন কিরকম হয় সেই প্রশ্নের ধাঁচ বা প্রশ্নের ধারাটা জেনে নেওয়া। আপনি যখন প্রশ্নগুলো দেখবেন, ভালো করে দেখবেন, স্টাডি করবেন, দেখবেন কিছু জায়গায় কমন পাচ্ছেন, কিছু জায়গায় বারবার আসতেছে, কিছু জিনিস ফ্রিকুয়েন্টলি আসতেছে। আপনি আইডেন্টিফাই করতে পারলে, অনেকেই বলে যে আমি এত পড়া পড়ি কিন্তু আমার চাকরি হয় না। আবার অনেকে বলে আমি কম পড়ে চাকরি পাচ্ছি। গ্যাপটা এই জায়গায়, যে কম পড়ে চাকরি পাচ্ছে সে আপনার ট্রেন্ডটা ধরতে পারছে, যে গত 5 বছর যাবত জেনেটিক্স এন্ড বায়োটেকনোলজির মধ্যে এই 3-4টা সংখ্যা প্রতিবারই আসতেছে। এগ্রোনমির কনজারভেশন এগ্রিকালচার কি, কিংবা ক্রপ বোটানি থেকে গ্লাইকোলাইসিস কি, গ্লাইকোলাইসিসে কয় অণু এটিপি উৎপন্ন হয়, প্রতি বছর আসতেছে। তাহলে আমার তো এটা ধরতেই হবে, এটা বাদ দেওয়া যাবে না। C4 প্লান্ট কি, C3 প্লান্ট কি, পার্থক্য কি, এটা প্রতি বছর আসে। তাহলে আপনি কিভাবে বাদ দিবেন? কোন জায়গাগুলো বেশি আসে, কোন জায়গাগুলো কম আসে, সেই জায়গাগুলোতে আবার ফোকাস দিতে হবে। দেখা যাবে যে এগ্রিকালচার এক্সটেনশন থেকে জীবনেও কোনো প্রশ্ন হয় না, তারপরে এগ্রিকালচার কেমিস্ট্রি থেকে জীবনেও কোনো প্রশ্ন হয় না। তাহলে আপনি যে সব সাবজেক্ট বাদ দিবেন সেগুলো বাদ দেন। হ্যাঁ, কোনো একবার হয়তো বা প্রশ্ন বেশি হতে পারে। কারা প্রশ্ন বেশি করবে, কিভাবে প্রশ্ন বেশি করে, এটারও একটা সূত্র আছে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে শিখাই দিব। যেমন ধরেন, একটু আগে আপনার একটু খেয়াল করেন সবাইকে, আমরা যখন পরীক্ষা দিতে যাব, আমরা যে সময় পরীক্ষা দিব ওই সময় পরীক্ষার প্রশ্ন কারা করবে। ধরেন এই মুহূর্তে বিআরআই এর পরীক্ষা যদি হয়, তাহলে বিআরআই এর যে ডিজি আছে, সেই ডিজির আন্ডারে 7জন বা 8জন ডিরেক্টর আছে। এই 7জন 8জন ডিরেক্টর মিলে প্রশ্নটা করবে। তাহলে 7জন বা 8জন ডিরেক্টরের প্রোফাইল আমি দেখে নিব। দেখেন, এই 7জন ডিরেক্টরের মধ্যে এই মুহূর্তে 4জন বা 5জন আছে প্লান্ট ব্রিডিং এর, একজন আছে অ্যান্টোমোলজির, একজন আছে সয়েল সায়েন্টিস্ট। খেয়াল করে দেখেন, এই প্লান্ট ব্রিডিংরা তারা ব্রিডিং এর প্রশ্নই বেশি করবে, সয়েল সায়েন্টিস্ট তাদের সয়েল থেকেই প্রশ্ন করবে, অ্যান্টোমোলজিস্ট তার অ্যান্টোমোলজি থেকে প্রশ্ন করবে। আবার খেয়াল করেন, আমি কিন্তু এই মুহূর্তে বলছি না, যেমন সর্বশেষ যে ডিজি ছিলেন, উনি ছিলেন ইয়ার অ্যান্টোমোলজির। আচ্ছা, যিনি অ্যান্টোমোলজির তিনি নিশ্চয়ই অ্যান্টোমোলজির কিছু কোশ্চেন বেশি করবে, তখন দেখা যায় অ্যান্টোমোলজি থেকে প্রশ্ন বেশি হয়। এবং আপনি বলতে পারেন যে কে কোন ব্যাকগ্রাউন্ডের, কে কি, এটাই স্টাডি করবো কিভাবে? ভেরি সিম্পল, আপনার ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকের পরিচয় আছে, কে কোন ডিভিশনে কাজ করে, কে কোন বিষয়ে মাস্টার্স করেছে, কোন বিষয়ে অনার্স করেছে, পিএইচডি করেছে, সবার প্রোফাইল আছে আপনার, বাড়ি ব্রি এসবের। সো আপনি কিন্তু ওটা আগে থেকেই জানতে পারবেন, এবং ওই অনুযায়ী আপনার প্রস্তুতি নিলে ইয়ে হয়। আমরা দেখেছি আপনার, এই আমি আমি যাদেরকে মনে করেন যে এখন তো আপনার, এখন তো পরীক্ষার প্রস্তুতি না, এখন তো ওভারঅল প্রিপারেশন নিচ্ছি। অনেক সময় যে কোর্সগুলো আয়োজন করি, পরীক্ষার সার্কুলার দিচ্ছে তার 15 দিন আগে আপনার ক্লাস নেই, তখন দেখা যায় একদম বলে দেয় যে অ্যান্টোমোলজির এই জিনিসগুলোতে বেশি ফোকাস করবেন, কারণ এবারের স্যার হচ্ছে অ্যান্টোমোলজির। আবার তখন ন্যাচারাল, এই যেমন ধরেন এই মুহূর্তে যদি কোনো চাকরি পরীক্ষা হয়, হাওর অঞ্চলের জন্য, সাবমার্জেন্স টলারেন্স ভ্যারাইটির জন্য প্রশ্ন আসবেই, এরকম আর কি। সো আমাকে এখন ফোকাস করতে হবে টার্মিনোলজি। আপনারা যারা এখন এই মুহূর্তে আছেন, যত বেশি টার্মিনোলজি শিখবেন তত বেশি আপনি ফোকাস করতে পারবেন। ডোন্ট মাইন্ড, একটা বিজ্ঞাপন দিই, আপনারা কিছু মনে করবেন? এই বিজ্ঞাপনটা হচ্ছে, এই আমার তো ইয়ে করা, এই এগ্রিপেডিয়া নামে একটা বই আছে আমার। এই এগ্রিপেডিয়া বইতে A to Z সব টার্মিনোলজি দেয়া আছে। বইটা খুব বেশি প্রাইসও না, 260 টাকা মনে হয় বাজারে দাম। এই এই বইটা আমার বই। আমি আমি আসলে সবসময়, আমি খুবই অপছন্দ করি আমার বই সম্বন্ধে ভালো বলা মন্দ বলা, বাট আমি এটাতে A to Z এগ্রিকালচারের যত টার্মিনোলজি সাধারণত আসে পরীক্ষায়, এগুলোকে গোছায় রাখছি। খুবই ছোট বই, খুব আহামরি বড় না, মানে বইয়ের পেজ নাম্বার হচ্ছে মাত্র এই 350 পেজের মতো। সো এই বইটা আপনারা কালেক্ট করতে পারেন, তাহলে আপনি ধরে ধরে যে না, আজকে থেকে আজকে কালকে বি, তারপরে সি, এরকম করে টার্মিনোলজি গুলো আমরা মুখস্থ করে ফেলবো। কারণ আপনি তো পড়েই রাখছেন, বই দেখে তো আর নতুন করে পড়বেন না। এটার সাথে আপনি ম্যাচ করে করে করে, যে রিলেটেড যতগুলো টার্মিনোলজি আছে, বি রিলেটেড যতগুলো টার্মিনোলজি আছে, একসঙ্গে দেখা যাবে A B C D A to Z, আপনি সব টার্মিনোলজি আপনি মুখস্থ করে ফেলবেন। তারপরে আরো পড়া আছে, এমন না যে এটা পড়লাম দেখে সব শেষ হয়ে গেল, সেগুলো আপনার দেখতে হবে। এরপর আছে কি ইনফরমেশন। কি ইনফরমেশন মানে হচ্ছে
ছোট ছোট ইনফরমেশন কেবলই যে আমাকে এই যে তন্নি জিজ্ঞেস করতেছিল, যে ভাই আমাকে জিজ্ঞেস করছিল যে লটকন গাছের ক্ষেত্রে একটা পুরো বাগানের মধ্যে কতগুলো লটকন গাছ, পুরুষ লটকন গাছ থাকবে আর কতগুলো মেয়ে লটকন গাছ থাকবে, সেটা রেশিওটা কি হবে। যেমন পেঁপে গাছের ক্ষেত্রে 100টা পেঁপে গাছের মধ্যে যদি থাকে আপনার মানে 5 থেকে 7টা আপনার ফিমেল পেঁপে গাছ থাকলেই হবে, আর বাকিগুলো সরি 5 থেকে 7টা হচ্ছে মেল পেরেন্ট পেরেন্ট পেঁপে গাছ, আর বাকিগুলো আমাদের ইয়ে থাকলেই হবে। সো এই জাতীয় ছোট ছোট ইনফরমেশনকে বলা হয় কি ইনফরমেশন, মানে ছোট ছোট। যে আপনাকে যদি বলা হয় ধান গাছের অ্যান্থার কয়টা, রাইসের অ্যান্থার কয়টা, 6টা। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে ইয়ের ক্রোমোজোম নাম্বার কত, হুইটের ক্রোমোজোম নাম্বার কত, প্রতি বছর আসে বিভিন্ন পরীক্ষা, আপনি চিন্তা করতে পারবেন না যে আমরা যে হুইট, ট্রিটিকাম অ্যাস্টিভাম, ট্রিটিকাম মনোকক্কাম, কোনটার কত হুইটের ইয়ে ক্রোমোজোম নাম্বার একটু ভেজাল আছে, এই জন্য এটা বারবারই আসে। কিংবা আপনার প্রশ্ন আসে যে আপনার ইয়ে কোন ফ্যামিলির, এই যে আপনার গ্রামীণী ফ্যামিলির নাকি ইয়ে রাইস কোন ফ্যামিলির। আগে কিন্তু ছিল গ্রামীণী ফ্যামিলি, এখন কি এটাকে গ্রামীণী ফ্যামিলি বলে না কি বলে, আপনারা কেউ একটু বলেন তো, রাইস কোন ফ্যামিলির। পোয়েসি, স্যার পোয়েসি। পোয়েসি। ওয়েসি। পোয়েসি। সো এই যে ছোট ছোট ইনফরমেশন, দিস ইজ কল্ড কি ইনফরমেশন। আর এরপরে হচ্ছে ব্রিডিং রিলেটেড যত পারবেন, এগ্রিকালচারের যত ব্রিডিং এর যত টার্মিনোলজি আছে সব আপনাকে জেনে রাখতে হবে। আমি ক্লাসে কিছু আমি আপনাদেরকে শিখাই দেওয়ার চেষ্টা করব কিছু কিছু। আমি কিন্তু একটু একটা আমার দুর্বলতার কথা বলে নেই, সরি বলে নেই, সেটা হচ্ছে দেখেন একজন মানুষ কিন্তু সব সাবজেক্টে কিন্তু আপনার এক্সপার্ট হইতে পারে না। যেমন আমি সয়েল সায়েন্সে পিএইচডি করছি, সয়েল সায়েন্সটা ভালো পারি। আবার প্লান্ট প্যাথোলজিতে মাস্টার্স করছি, প্লান্ট প্যাথোলজিটাও ভালো পারি। কিন্তু এর বাইরে সব সাবজেক্ট কিন্তু পারি না আমি। তো আমি চেষ্টা করব, আমি যেহেতু অনেকদিন ধরে ক্লাস নিচ্ছি, আমি আপনাদের অন্যান্য সাবজেক্ট গুলো ভালো যত যত সম্ভব বলবো, কিন্তু এর বাইরে যেসব গ্যাপ থাকবে এগুলো আপনারা কাভার করে নেবেন। আর আমি ব্রিডিং এর কয়েকটা ক্লাস আছে আপনাদের, ব্রিডিং এর যত টার্মিনোলজি গুলো আসে, ব্রিডিং এর স্পেশাল যে জিনিসগুলো আমাদের জানতে হয়, ব্রিডিং এর সবচেয়ে ফোকাস যে জিনিসগুলো হয়, বাড়ি থেকে বিআরআই এর যে ব্যক্তি ব্রিডিং এর প্রশ্নগুলো করে, উনাকে দিয়ে আমি একটা ক্লাস নেওয়াইছিলাম প্রায় 2.5 থেকে 3 ঘন্টার কাছাকাছি। ওই ক্লাসের রেকর্ডটা আপনাদেরকে দিয়ে দিব, একদম ধরে ধরে পাওয়ার পয়েন্ট আকারে, পাওয়ার পয়েন্টের স্লাইড, ক্লাস রেকর্ড ধরে 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 ওই টার্মগুলো আপনাকে শিখাই দেওয়া আছে। ওগুলো আপনারা ওই রেকর্ড থেকে দেখবেন, আর আমি তো আপনাদেরকে কিছু দেখাবো, প্লাস আপনার নলেজ, আপনার বন্ধু বান্ধবের নলেজ, আর আপনারা বই থেকে যতটুকু পারেন ততটুকু। আর রিসেন্ট এগ্রিকালচার দেখেন, এগ্রিকালচারে অনেক ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটতেছে। এই রিসেন্ট বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু হবে না। যেমন আজকে যদি এটা প্রতি বছরের প্রশ্ন হবে, একেবারে খুবই কমন প্রশ্ন, যে বর্তমানে বাংলাদেশে ক্রপিং ইন্টেন্সিটি কত। আপনারা জানেন ক্রপিং ইন্টেন্সিটি হচ্ছে শস্য নিবিড়তা। শস্য নিবিড়তা হচ্ছে যে আমরা ধরেন একটা জমি, আপনার একটা কৃষকের 10টা জমি আছে, একটা জমিতে সে বছরে 3 ফসল করে, তাহলে বছরে 3 ফসল করলে ওই জমিটার ক্রপিং ইন্টেন্সিটি হচ্ছে 300%। আরেকটা জমি আসে পাশে, সেই জমিতে সে বছরে 2 ফসল করে, তাহলে ওই জমির ইয়ে হচ্ছে 200%। আরেকটা জমি আছে, সেই জমিতে সে বছরে মাত্র একটা ফসল করে, তাহলে ওটা হচ্ছে 100%। এখন সে এরকম 10টা জমির এভারেজ হচ্ছে তার 250%, তাহলে তার জমির এভারেজ হচ্ছে 250% ক্রপিং ইন্টেন্সিটি। ওভারঅল বাংলাদেশের ক্রপিং ইন্টেন্সিটি কত আমি সর্বশেষটা বলতে পারছি না, 209% ছিল। এটা মনে হয় চেঞ্জ হয়ে এই বছর একটু, প্রতি বছর এটা 209 থেকে 208, 205, 211 এরকম চেঞ্জ হয়। হ্যাঁ, তাইলে আপনার স্যার এবার মেবি 198। আচ্ছা 198। তাহলে আমরা সর্বশেষ যে তথ্যটা আছে আমরা ওইটাও আমি আপনাদের শেয়ার করে দিব, কোত্থেকে তথ্যটা পড়বেন সেটা নোটস আমি আপনাকে দিয়ে দিব, সেটা ভালো হবে। ওকে। আহ, এবার আমি আপনাকে কিছু বলবো আমরা কোন সাবজেক্টগুলো থেকে বেশি কভার করব। সেটা হচ্ছে জেনেটিক্সটা বেশি পড়বো, এতে আমি এর মাঝখানে কথা বলছি, জেনেটিক্স, বায়োটেকনোলজি, প্লান্ট প্যাথোলজি, হর্টিকালচার, যেহেতু বিআরআই এর ম্যাক্সিমাম ফসল হচ্ছে হর্টিকালচার। খেয়াল করবেন আপনি যখন বিআরআই এর পরীক্ষা দিতে যাবেন তখন হর্টিকালচার বেশি করে পড়তে হবে। আবার ধান গবেষণার যখন পরীক্ষা দিতে যাবেন তখন ধান রিলেটেড যত তথ্য আছে, ওটার একটা বই আছে আধুনিক ধানের চাষ, সেটার পিডিএফ আমি আপনাদের দিয়ে দিব, সেটা থেকে আপনারা একদম সব কিছু পড়তে হবে, তখন ধানের A to Z পড়তে হবে। আর এগ্রোনমি হচ্ছে, এগ্রোনমি তো বেসিক সাবজেক্ট, এটা পড়তেই হবে। এনভায়রনমেন্টাল সায়েন্সে টুকিটাকি কিছু প্রশ্ন আসে প্রতি বছর, 1-2টা, যে আপনার খুবই বেশি না এরকম কয়েকটা প্রশ্ন। অনেক সময় এগ্রিকালচার, ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স থেকে প্রশ্ন আসে, যেহেতু এই কাজগুলো, এই অর্গানাইজেশন গুলো রিসার্চ রিলেটেড কাজ করে। রিসার্চ রিলেটেড কাজের ক্ষেত্রে আপনার তারা যেহেতু স্ট্যাটিস্টিক্সটা লাগে, আপনারা জানেন কিনা যে আপনার আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, তারপরে আপনার স্ট্যান্ডার্ড এরর কি, কিংবা আপনার মিন কি, মিডিয়াম কি, এই জিনিসগুলো আপনার আসে। তো এরকম ছোট ছোট স্ট্যাটিস্টিক থেকে ধরেন 10 থেকে 15টা সংজ্ঞা বা তথ্য জানলেই আপনার স্ট্যাটিস্টিক্স কভার হয়ে যাবে এরকম। তো তারপরে আছে
একটু আগে বলতেছিলাম যে বারি ব্রিড ডিজি কে, তার সম্বন্ধে এটা এটা 2000, আমি 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 যে ডিজি স্যারের কথা বলতেছি উনি রিটায়ার্ড। ওনার ওনার উনি হচ্ছেন যেমন তিনি ছিলেন ইয়ে এই যে ডাল গবেষণা কেন্দ্রে ছিলেন, কীটতত্ত্ব বিভাগে ছিলেন। তার মানে উনি উনি যখন ডিজি তখন অ্যান্টোমোলজি থেকে প্রশ্ন বেশি হবে। আপনারা জানেন কিনা, উনি যতদিন ডিজি ছিলেন প্রায় 4টা বা 5টা পরীক্ষা হয়েছে, প্রত্যেক পরীক্ষায় একই প্রশ্ন বারবারই আসে, ফল আর্মি ওয়ার্মের সাইন্টিফিক নেম কি। কারণ প্রতি বছর ভুট্টার ফল আর্মি ওয়ার্ম আপনারা জানেন, এটা একটা বাংলাদেশের নতুন নতুন একটা পোকা। এটা 10-15 বছর আগে ছিল না। তো ফল আর্মি ওয়ার্মটা একটা নতুন পোকা এবং খুব মানে খুবই ডেঞ্জারাস একটা পোকা। ফল আর্মিওয়ার্মের সাইন্টিফিক নেম কি, ফল আর্মিওয়ার্ম কোন ফ্যামিলির, ফল আর্মিওয়ার্ম আপনার কত সালে বাংলাদেশে আসছে, এটার আপনার ইংরেজি নাম কি, এই জিনিসগুলো আপনার প্রতিবারই আসে। তো ওনার এটা আসে এবার। তো এরকম বললাম যে আপনার ওই যে এটা ডিপেন্ড করবে কে প্রশ্ন করছে। ঢাকা গবেষণা ইনস্টিটিউটে শাহজাহান স্যার ছিলেন দায়িত্বে। উনি ছিলেন স্ট্যাটিস্টিক্স এর লোক, মানে এই ডিজি স্যার ছিলেন স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করছিলেন, এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্সে উনি পড়াশোনা করে উনি ডিজি হয়েছিলেন। এখন প্রবলেম হয়েছে, উনি যখন প্রশ্ন করে তখন ওই যে এগ্রিকালচারের সায়েন্টিস্ট সায়েন্স রিলেটেড যেগুলো স্ট্যাটিস্টিক্স রিলেটেড প্রশ্ন আছে, যেমন স্ট্যান্ডার্ড এরর কি, কিংবা আপনার খুবই সম্ভব ভেরিয়েবল কি, কিংবা আপনার ডাটা অ্যানালাইসিস ইয়ে কি, আপনার আর কি আর সফটওয়্যার দিয়ে কি করা হয়, কিংবা আপনার উম, আহ, ইয়ে কোনো একটা রিসার্চে এরর কিভাবে কমানো যায়, তখন রেপ্লিকেশন কি, র্যান্ডমাইজেশন কি, ব্লক ডেমনস্ট্রেশন কি, এই জিনিসগুলো উনি প্রশ্ন বেশি করতেন। সো এরপরে এরকম এখানে আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট কিছু কিছু প্রশ্ন আমি পাইছি এখানে। আসলে কি প্রশ্ন কিন্তু পাওয়া যায় না। আপনারা এই পরীক্ষা দেন, পরীক্ষার হল থেকে কেউ লুকায় টোকায় বিভিন্ন রকম ভাবে ছবি টবি তুলে নিয়ে আসে, বা কেউ কেউ আপনার এমনও হয় যে কেউ ছবি নিয়ে আসে না, অনেকে অনেক কিছু আইসা পরে আমাদের গ্রুপে লেখে যে এই পাইছি এই পাইছি, সবগুলা পরে মিলাই টিলাই আমি আপনার একটা ফাইনাল একটা ইয়ে করি যে এই পাওয়া যায়। কারণ অন্য সাবজেক্ট বাদেন বিসিএস টিসিএস এমন সব জায়গা, ওখানে হাজার হাজার পরীক্ষার্থী, ওটা কেউ না কেউ প্রশ্ন আউট করে নিয়ে আসে। তো এরকম প্রশ্ন তো আসলে আমিও পাই না। সো এইসব জায়গা থেকে আমি দেখছি এরকম, এই যেমন ধরুন প্রজনন বীজ, ভিত্তি বীজ, প্রত্যায়িত বীজের ট্যাগের রং লিখুন। আপনারা জানেন বীজের বিভিন্ন আপনার টাইপস আছে, ফাউন্ডেশন সিড, তারপরে হচ্ছে সার্টিফাইড সিড। এই সিডের ট্যাগ কালার এমন কোনো পরীক্ষা নাই যেটা আসে না, প্রতিবারই আসে। তো এই জন্য আপনারা আমাকে বলতে পারেন এইসব পরীক্ষার প্রশ্ন কি আউট হয়? পরীক্ষার প্রশ্ন আউট হয় না, এইসব পরীক্ষার প্রশ্ন কমন, প্রতিবার কিছু কিছু প্রশ্ন আসে। যেমন এই যে গ্লাইকোলাইসিস কোষের কোথায় সংগঠিত হয় দেখতেছেন আপনারা, গ্লাইকোলাইসিসটা এত বেশি আসে কেন, স্যাররা প্রশ্ন করে এত বেশি প্রশ্ন পছন্দ করে আমি জানি না। ঠিক আছে। তারপরে আপনার এই যে হুইটের কিছু জিনিস আছে যেটা আপনার খুবই আসে। তারপরে টিটিকাম মনোকোকামের প্লয়েডি লেভেল লেখুন, এটা আসে। ক্রেফট চক্র আসে। তো এই জিনিসগুলো আপনার আসে। তো আমি এখানে আপনার কিছু সাবজেক্টের নামের মধ্যে আমি অলরেডি বলছি যে কোন সাবজেক্টগুলো বেশি কভার করে। যেমন এখানে ক্রপ বোটানির ক্ষেত্রে গ্লাইকোলাইসিস, ক্রেফট সাইকেল, C3 C4 প্লান্ট, ফটোসিনথেসিস, তারপরে আপনার হরমোনাল ইফেক্ট, এবিএ, ইথিলিন, অক্সিন, এই কয়েকটা ইয়ে থেকে প্রশ্ন আসেই এবং এটা পড়তেই হবে আপনাকে, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আবার অনেক জিনিস আছে যেগুলো কখনোই আসে না। তো জেনেটিক্স এর ক্ষেত্রে আপনার ডিফারেন্ট ক্রস কত যে নিউটনে আপনারা জানেন যে আপনার ম্যান্ডেলের যে থিওরিতে কত এত ইস্টু এত এত ইস্টু এত, এই জিনিসগুলো আপনার বারবারই আসে। প্রোজেনি রেশিও, প্লয়েডি লেভেল, ক্রোমোজোম নাম্বার, টেক কালার সিড, হোমোজাইগোসিটি, হেটারোজাইগোসিটি, পার্সেন্টেজ, এই জিনিসগুলো আমি এখানে আপনার পরে সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা বলবো। সয়েলের ক্ষেত্রে আপনার সয়েল স্যালাইনিটি নিয়ে প্রশ্ন হবে, স্যালাইন ইনটলারেন্ট ভ্যারাইটির নাম হবে, সয়েল টেক্সচার কি, বাল্ক ডেন্সিটি কি, পার্টিকেল ডেন্সিটি কি, সংজ্ঞা আসে সরাসরি, বাল্ক ডেন্সিটি কি, পার্টিকেল ডেন্সিটি কি, নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, বিভিন্ন নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি সিমটম আপনারা জানেন, সালফারের অভাবে কোনটা হয়, নাইট্রোজেনের অভাবে কি হয়, ম্যাগনেসিয়ামের অভাবে কি হয়, এগুলো আপনার আসে। হ্যাঁ, মিথেন গ্যাস ইমিশন, এই আর কি। তারপর পোকার ক্ষেত্রে নেচার অফ ড্যামেজ, সাইন্টিফিক নেম তো মাস্ট। পোকা এবং রোগের ক্ষেত্রে কজাল অর্গানিজম, সাইন্টিফিক নেম, ইনসেকটিসাইড, মাইট। আপনারা যারা এখন পড়াশোনা করতেছেন সাইন্টিফিক নেম গুলো এখন থেকে ভালো করে পড়ে ফেলেন, এটা ভবিষ্যতে আপনার খুবই কাজে লাগবে। ঠিক আছে। আচ্ছা। তো বিশ্ব ইকোনমিক্স এর টুকটাক 2-4টা প্রশ্ন, জিডিপি কি, জিএনপি কি, তারপরে এলডিসি ভুক্ত দেশ কয়টা, মাইক্রো ইকোনমিক সিচুয়েশন বাংলাদেশের এই মুহূর্তে গড় আয়ু কত, গড় আপনার কনজাম্পশন কত, এই জিনিস টুকিটাকি কিছু জিনিস আসে। সো এই জিনিসগুলোর জন্য আমার আপনার প্রথমে আমাদের বইয়ের পিছনে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো স্টাডি করতে হবে, এটা আমরা পরে দেখবো। আর বাংলা ইংরেজি জেনারেল নলেজ ম্যাথ নিয়ে একদিন একটা ছোট ক্লাস নিব, আমি জাস্ট বলে দিব কোন কোন প্রশ্নগুলো সাধারণত হয়। এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস নিয়ে আপনাদের সাথে কথাবার্তা। আম, এই হচ্ছে মোটামুটি আপনাদের সাথে কথাবার্তা। আমি রিসার্চ ইনস্টিটিউশনের জন্য একটা বেসিক ক্লাস আজকে নিলাম যে আমাদের কি আসে, কোন কোন জায়গায় ফোকাস করতে হয়, কিভাবে পড়তে হয়। এর পরবর্তীতে আমাদের যে ক্লাসটা হবে সেটা হবে মূলত আমরা সাবজেক্ট ওয়াইজ ক্লাস হবে। যেমন এগ্রোনমি একটা সাবজেক্ট, একটা ধরে 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 আমরা আগাবো। কোনোদিন হয়তো বা অর্ধেক ক্লাস পড়াবো, কোনোদিন পুরাটাই পড়াবো, কোনোদিন আগে দেখ প্রত্যেক ক্লাসে আমরা দেখবো এই ক্লাসে আগে কি কি প্রশ্ন আসছিল, তারপরে আমাদের কি কি পড়তে হবে, কোন জায়গায় ফোকাস করব।
তো দয়া করে আপনারা সবাই আমার সাথে কি করবেন, মানে ধীরে ধীরে আমরা আগাবো। তো আজকে যদি স্যার। আপনার, প্লিজ মাহফুজ। স্যার ওই যে ইকো গবেষণা কেন্দ্রের যে একটা সার্কুলার হয়েছে 14টা পোস্টের, হ্যাঁ, এটার পরীক্ষা কবে নাগাদ হইতে পারে কি একটু জানেন, বা আইডিয়া আছে, বা এরকম কোনো এটাতে কথাবার্তা হচ্ছে? এটাতে আপনার হয়ে গেছে কি, এই যে পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হওয়াতে এখানে আপনার মানে কেউ এখনো সাহস পাচ্ছে না, নতুন সরকার আসার পরে কেউ এখনো সাহস পাচ্ছে না। একটু সময় লাগবে, এটা আমি নিশ্চিত না, তবে আমি এটা একটু খোঁজ নিবো ঐক্য গবেষণায় আমাদের বন্ধু বান্ধব যারা আছে খুব টপ লেভেলে, খোঁজ নিয়ে আপনাকে জানাবো আমি, হ্যাঁ, নেক্সট ইয়েতে। জি। ওকে, আরেকটা কথা, আমি নেক্সট ভাইয়া, কাজটা, সরি সরি, হ্যাঁ জি বলেন। আমি একটু কথা বলতাম। ওটা হচ্ছে ওই মার্কস ডিস্ট্রিবিউশনের মেবি একটা পার্ট ছিল, আমি একটু মিস করে গেছি। আপনার স্লাইডটা কি একটু আমাদের আমি স্লাইডটা দেয়া দিয়ে দেবো, যাবে? এই যে আজকের স্লাইডটা আজকেই দিয়ে দিব, হ্যাঁ, এই স্লাইডটা আজকে দিয়ে ওকে দিব। ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। তারপর একটু বলি, মাস ডিস্ট্রিবিউশন থেকে 100-র মধ্যে 60 নাম্বার হচ্ছে রিটেন পরীক্ষা, আর 24 নাম্বার হচ্ছে আমাদের রেজাল্ট, আর 16 নাম্বার হচ্ছে ভাইবা। এই 60-এর মধ্যে এগ্রিকালচারের পরীক্ষা হয় 40 বা 45, আর বাকি যে 15 নাম্বার থাকলো বা 20 নাম্বার থাকলো এটা হয় আপনার বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ। ওকে ভাইয়া, হ্যালো অসংখ্য ধন্যবাদ। রনি, ভাই, একটা কোশ্চেন ছিল ভাইয়া। প্লিজ। ভাই, আমাদের নেগেটিভ মার্কিং থাকে কিনা, আর হচ্ছে আমাদের টাইম ডিউরেশনটা পরীক্ষার? ও, পরীক্ষা 1 ঘন্টায় হয়, 60 নাম্বারের পরীক্ষা, এটাতে নেগেটিভ মার্কিং নাই, কারণ হচ্ছে যে এটাতে এমসিকিউ টাইপ না। এমসিকিউ টাইপ যেগুলো মানে মাঝে মধ্যে হয় বারটান বা ইয়েতে যদি কখনো হয়, সেটাতে নেগেটিভ মার্কিং আছে, যেমন আরডিএ তে হয়, বারডে হয়, তখন নেগেটিভ মার্কিং হয়। বাট যেটা আপনার একেবারে পয়েন্ট টু দা পয়েন্টের প্রশ্ন হয়, সেখানে কোনো নেগেটিভ নাই। এটা তো আপনার অ্যান্সার লিখছেন না আপনি, written, ঠিক আছে। তো আমরা তাহলে আমরা তো কথা বলবোই। আরেকটা কথা, আপনারা কিছু মনে করবেন না, অনেক সময় শর্ট নোটিসে ক্লাস হবে। শর্ট নোটিস বলতে কি, আমি আসলে যেমন নেক্সট উইকে খুব বিজি থাকবো, কালকে যাব চিটাগাং, পরের দিন চিটাগাং ব্যস্ত থাকবো, তারপরের দিন থাকবো ফেনী, তারপরের দিন নোয়াখালী, তারপরের দিন ঢাকা, মানে আমার খুব ব্যস্ত থাকবে। তবে আমি যখনই অ্যাভেলেবল হবো, দেখা গেলো যে অনেক সময় বিকেলে 5টার সময় নোটিস করলাম যে আজকে রাতে ক্লাস হবে। প্লিজ আপনারা কেউ মনে কিছু করবেন না, আমিও একটা জব করি, আমার কিছু বিয়ে থাকে, তো আপনারা তো খুব আহামরি কিছু না, খুব বেশি ব্যস্ত না থাকলে ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর আমি চেষ্টা করব যতটা আর্লি আপনাদেরকে জানাইতে পারি। আবার অনেক সময় যদি এরকম হয়, নোটিস করছি কিন্তু একেবারে চেষ্টা করে শেষ মুহূর্তে আপনাদের সাথে ক্লাস নিতে পারলাম না, রাগ করবেন না, আমরা চেষ্টা করব আমি সুন্দর করে আপনাদের এই ক্লাসটা সুন্দরভাবে আগানোর জন্য। রাফিয়া কিছু বলতে চাচ্ছিলেন, রিফা। ওকে, কেউ যদি কিছু বলতে না চায়, আমরা আজকে ক্লাস শেষ করি, রেকর্ড গুলো দিয়ে দিব আমি আজকে, এই যে এটা দিয়ে দিব ক্লাস নোট, এটা আস্তে আস্তে ক্লাস নোটও দেওয়া শুরু করব। আমরা একটু ধীরে ধীরে আগাই, ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাস এগ্রোনমি নিয়ে করব, কিংবা আমাদের যদি কোনো গেস্ট লেকচারার থাকে, দয়া করে গেস্ট লেকচারের নোটিশ যেদিন থাকবে ওদিন আপনারা চেষ্টা করবেন সবাই উপস্থিত থাকতে, ওদিন প্লিজ কেউ মিস দিবেন না। তো আজকে ক্লাস এখানেই সমাপ্ত, গুড নাইট।